আমি বাড়ি ফিরে যাবো। আমার এত বড় সর্বনাশ করবে না, আমাকে বাড়ি ফিরে যেতে দে। শরীরে ফিরে যেতে পারবেন, তার প্রজ্ঞা থাকলে নেব, স্বপ্ন ভেঙে দেব। ফিল্মে অভিনয় করার জন্য আরো যে মেয়েগুলো তাদের সবাইকে আমরা একটু একটু করে উপভোগ করব। জয়গুরুর বাচ্চা আমরা তার উচ্ছিষ্টাকে নিয়ে একটু টানাটানি করবো। এবং তাদেরকে তৈরি করতে এই হাজার হাজার ব্যবসা শুরু করে শুধুই চলছে, কিন্তু কতদিন চলবে রে? তাই ভাবছি এই মেয়েটাকে আমাদের প্রান্তিক আচার্য আজ 3 দিন ধরে ট্রেনিং দিচ্ছে। দেখেছি আরে মেয়েটার তোর মাথা, আরে মেয়ে দেখার তোর কোনো আইডিয়া নেই। মেয়ে ছেলের পেছনকি দেখবি, দেখবি সামনেটা খাবে কাজের শেষে 1 বোতল করে ভেব 69 দেব, তোমরা মজ করে খাবে। জয় গুরু, জয় গুরু। এই অশ্লীল লাঙ্গল বলছো তোমরা? সাধু ভাষায় কথা বলো। পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের অফিস ঘর এটা। তার সত্তার অধিকারী আমি অনুমতি গোস্বামী। প্রতি বছর এই সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক ছবি তৈরি করে যাচ্ছি। কাজেই তোমাদের ভাবে ভাষায় ভক্তি ভক্তি ব্যাপারটা ফুটে ওঠা দরকার। ইংল্যান্ডের ছড়ি মেষমানেশ্বর উলঙ্গল দেখা হলো ভূমিকায় ধরে রাখা হয়েছে গো। যেখানে দেখে বিছাই উড়াইয়া দেখো তাই পাইল পাইতে পারো মানে কেন তো। জয় গুরু। শাস্ত্রে বলেছে নারী রত্ন, আর আমি মেয়ে মানুষের শরীর রত্নের খনি। কোন মেয়েকে তোমরা অবহেলা করো না। তাদের উলঙ্গ দেহ নিয়ে হাজার হাজার তৈরি করে নাও। দ্বিতীয় বিশ্বের বাজারে জয় গুরু, জয় গুরু। আমাদের যেন এই কারবার পুলিশ না জানতে পারে। জানতে পারবেন না স্যার। পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি করে না। আমরা তার ব্যাপার কিছু করেছি। করার জন্য নিত্যগত পরিচয় ভক্তি কি ভাব এইভাবে
একাধিক সংসারের জর্জরিত মেয়েরা আমাদের বিজ্ঞাপন বলে আমাদের অফিসে লাইন দিতে এসেছে। জ্ঞানাঞ্জন শোলা কয়া জয় গুরু জয় গুরু। পরেশ শীতল আবার তোমার দত্ত বেটা গো আসতে হবে না স্যার, এক্ষুনি ছেলেকে এসে বলবে। সম্ভ্রমণের কণ্ঠে ইংরেজি শব্দ বলো বলো। বুদ্ধং শরণং গচ্ছামি। প্রথমেই ওই কথা কেন বলতে চাই? আগে বুদ্ধদেব আসুন, আমাকে বোধিজ্ঞান দান করুন, তারপরে তো। বাবা বাবা বাবা, তুমি তো রীতিমতো পড়াশোনা করেছো। তোমার বাবার নাম কি? গুরুদাস দত্ত। ভক্তিনগর। ভক্তি ছাড়া মানুষের মুক্তি নেই। সেই জন্য তো আমরা ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোন বড় ছবি তৈরি করি। আপনি গান জানেন? জয় গুরু জয় গুরু। আরে ও ভাষা বলো না, আমাদের তো ছবি ধর্মমূলক ছবি। ধর্মমূলক ছবিতে অভিনয় করবো বলেই তো কাকা আমাকে সিনেমায় অভিনয় করার অনুমতি দিয়েছে। স্বচ্ছত ভারতের সনাতন কাকা তো। শীতল পরেশ বলুন, তোমরা এখান থেকে এখন যাও। প্রাণ কিছু আচার্য কেমন ভাবে একে তালিম দিল, একটু আমাকে যাচাই করে নিতে দাও। শেষে আমার সাধনার মন্দিরে যেন এই দুটো শ্মশানের চন্ডা। জয় গুরু জয় গুরু। শুরু করো তো পানি, অম্রপালির নাচ শুরু করো। আবার বুঝাবেন? বাবু বুঝতে বুঝতে চেষ্টা জীবনটাই বোঝার মধ্যে ধরে গেল। মানে বুঝেছে বোঝান বোঝান। প্রাচীন জনপদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী অম্রপালি রাজ পথে বেরিয়ে বিহারে তার ছন্দিত পদক্ষেপে বেজে উঠেছে পাগল করানো সমস্ত যৌবন নর্তকী তার রাতের উদ্দেশ্যে গেয়ে উঠে বাজি চলে রাধা চলে অভিসারে গো, চলে রাধা চলে অভিসারে গো।
সিদ্ধার্থ পথ প্রতিক্রমা করে স্বয়ং ভববেশের পথে নটিনী আম্রপালির সামনে এসে দাঁড়িয়ে মন্ত্র মন্ত্রিত কণ্ঠে বলে, বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধে ও কথা বললেন কেন? বেশ করবো, বলবো, হাজারবার বলবো। আমি এই ছবির প্রযোজক, তাই আমি যা খুশি তাই বলবো। আপনি এখান থেকে এখন যান, ডাইরেক্টর মশাই। দৃশ্যের শেষটাকে আমি ভালো ভালো বুঝিয়ে দেবো। বোঝেন, পেটে খেলে যে পিঠে সইতে হয়, এই সইতে আম্রপালিকে বুঝিয়ে দেন। বুঝেছেন? অসভ্য, ও মানুষ আমার মুখটাই নষ্ট করে দিল। জয় গুরু, জয় গুরু। এবার তুমি ভক্তি বড় বড় কণ্ঠে আম্রপালি নাচ শুরু করো। বলো, বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। এই কথা বলতে বলতে তো ভগবান যথাযথ আম্রপালির হাত ধরে তাকে গভীর সত্য জ্ঞান দেওয়ার জন্য জয় গুরু। এখানে তোর মুখে বক্তারে। আজ তোমাকে আমি পাশের ঘরে নিয়ে যাচ্ছি। কেন? গভীর সত্য জ্ঞান দেবো বলে। আপনি তো আমার সঙ্গে অভিনয় করছেন। না না না, অভিনয় করছি না, তবে অভিনয় শেখাচ্ছি। ছেড়ে দিন, হাত ছেড়ে দিন আমার বলছি। জয় গুরু। হাত ছাড়িয়ে নিল, কিন্তু তুমি ছাড়া পাবে না তো বাড়ি দত্ত। এবার আমি বুঝতে পেরেছি আপনাদের ইন্টারভিউ নেওয়ার কথাটা কি। এত পরে বুঝলে? আমি বলতে কি আপনাদের এই লরি ধরার ফাঁদে আমি কখনো পা দিতাম? ভেবেছিলাম সত্যি আপনারা আমাকে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিবি। তাই তো খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমি সংসার যন্ত্রণায় দগ্ধ হয়ে যাওয়া অর্থ উন্মাদ কাকার কাছে, জন্মিলে ছাটাই ওই বর্তার কাছে, আর বেকার সমস্যার বোঝা মাথায় করে নিয়ে বেড়ানোর সঙ্গে আমি বলেছিলাম, চোদ্দা বর্দা কাকা, তোমরা আমাকে সিনেমা করার অনুমতি দাও। জয় গুরু। তা তো বেশ করেছো। টাকা নিয়ে বাড়ি গিয়ে গদ গদ কণ্ঠে বলো, আমি ইন্টারভিউ তো পাস হয়ে গেছি, তুমিই আমাদের হবে একমাত্র হিরোইন। বলো, কত টাকা নেবে? 1 টাকাও নয়। আমি আপনার যদি পায়ে পড়ছি, দয়া করে আপনি আমাকে পারে। সে কি করে হয়? মাইকেল বলেছে, নর দিল পূজা আর নারী দিল সুধা, সুধাই সুধাই মিলে। জয় গুরু, জয় গুরু। আমার স্ত্রী হলো অনেকদিন আত্মহত্যা করে মারা গেছে। কতদিন হলো আমি সুধা না খেয়ে উপোস করে আছি। চলো চলো দমানি, আমার পাশের ঘরে চলো। না না না, আপনি আমার সাথে এরকম করবেন না। আমি যেন চিৎকার করবো। আমি জনগণের কাছে কি আপনার স্বরূপটা বিপ্রকাশ করে দেবো। কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে পল্লীবাণী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি। ক্যামেরাম্যান কার্তিক বাবু, ইউ আর রেডি? না না না,
এক একটা অস্ত্র আমি তুলে নেব। আমাকে বিদেশের অসহায় নিম্নবিত্ত ঘরের মেয়ে বউদের আর নতুন করে উলঙ্গ হবার কোনো ভয় নেই। ভেঙে দেবো। ভয় দেখাচ্ছ? ধর্ষণ করার ভয়? কোনো ধর্ষণ এই দেশের, এই স্বাধীন দেশের নিম্ন মধ্যবিত্ত ঘরের যুবতী মেয়েদের আর এই নতুন করে ধর্ষিত হবার কোনো ভয় নেই। কেন চুপ করবো? যে দেশের যুব সমাজ মদ, গাঁজা, হেরোইন আর মেন্ডেক্সকে ভেড়ার মতো ঘুমিয়ে থাকে, সেই দেশের মেয়েদের তো চিৎকারই করতে হয়। আমি নিজের হাতে আমার দেহ থেকে একটা করে আমি নষ্ট করে দেব। তারপর আমি আমার একাধিক কর্মচারী মিলে তোমার দেহটাকে নিয়ে খেলবে, ক্যামেরাম্যান ছবি তুলবে, সেই ছবি উলঙ্গ ছবি পূরণ হয়ে তুমি নিজের ছবি নিজের দেখে বলবে। চাকরিগত প্রাণ কেড়ে নিব না, বেকার সমস্যায় জর্জরিত এই সমাজের মেরুদণ্ডহীন যুব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিবাদহীন সস্ত্রীক দেহগুলোকে টেনে হেসে নিয়ে গিয়ে সংবাদপত্র অফিসে গিয়ে জরুরি সংবাদ দিয়ে এসো যে চাকরির সন্ধানে বেরিয়ে এসে কুমারী দুপাটি দত্ত বাড়ি ফেরেনি। গোপালী দত্ত বাড়ি ফেরেনি। সমুদ্র সৈকতের ঝাড়গ্রাম থেকে এক জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার। প্রকাশ্য রাজপথে যুবক খুন। ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামী পরিত্যক্তা বধূর উপর একাধিক পুরুষের পাশবিক অত্যাচার। শহরের কুখ্যাত এলাকা রেড করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক কোকেন, হেরোইন এবং বেশ কিছু উলঙ্গ নরনারীর বিরুদ্ধে দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফেরেনি। এই যে শুনছো, শোনো, এই যে পার্বতী তুমি এসে গেছো। আচ্ছা বলো তো পার্বতী, আমার বোন বিদিশা কি স্কুল থেকে বাড়ি ফিরেছে? হ্যাঁ কিছুক্ষণ আগেই বাড়ি ফিরে এসছে। ফিরেছে নিশ্চিন্ত। আজ অন্তত আমার অষ্টাদশী বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরেছে। আচ্ছা পার্বতী তুমি কি বলতে পারো ওই যে বড় রাস্তার মোড়ের চায়ের দোকানের ছেলেগুলো তাকে দেখে শিস দেয় কিনা তুমি জানো? আমি জানি না। তার সহপাঠী বন্ধুরা টিফিনের সময় আইসক্রিম, ফুচকা, কমসে কম ভেলপুরি খাওয়াতে চায় কিনা তুমি জানো? কি বলছো তুমি? এসব কি বলছো তুমি? কি বলছি জানো পার্বতী? কবি সুকান্তের একটা কবিতায় কি লেখা আছে জানো? কি? কবি সুকান্তের একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক 18 বৎসর যেন ভাঙতেই চায়, 18 বৎসর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত। তাই তো ওদের ওই 18 বৎসরের ছেলে মেয়েদের দিকেই নজর বেশি। তুমি কাদের কথা বলছো? আমি কাদের কথা বলছি তুমি বুঝতে পারছো না পার্বতী? আমি তাদের কথাই বলছি পার্বতী, যারা অন্তত 2বার 18 অতিক্রম করেছে, যারা 3বার 18 অতিক্রম করে 54 কোথায় পা দিয়ে চুলে কলম লাগিয়ে নতুন করে যুবক থেকে একটা রাত যৌবনকে নিয়ে মিছিলে স্লোগান দেওয়াচ্ছে, যারা অ্যাগ্রিকালচারের কেন্দ্রে খাইয়ে বিহারে নানা রকমের মুসলাম তৈরি করে ওই কোরবানি বন্ধুদের বাড়ি ফেরা বন্ধ করে দিচ্ছে, সেই সব 4-18-72 দলেই যে বিদেশাদের শত্রু পার্বতী। থামো! তুমি কি মনে করছো তোমার 18 বছর স্কুলে পড়া বোন বিদেশে কি কাল থেকে মাথায় খোমটা দিয়ে স্কুলে যাবে নাকি? চোখে কাজল দিয়ে মৌরির মতো নাচতে নাচতে গেলে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আবার বড় বড় অক্ষরে ছাপা হবে, কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? সমাজ বিজ্ঞান নিয়ে এমএ পাস করে তুমি সাংবাদিকের চাকরি করছো, সমাজ শিক্ষা নিয়ে তুমি থিসিস লিখছো। না লিখছি না। কেন? কেন কি হবে থিসিস লিখে? কি হবে পার্বতী থিসিস লিখে? শিক্ষা সমাজ গড়ে সেই শিক্ষা ব্যবস্থাটাই আজকে থাইসিস হয়ে বসে
আজকের বিজ্ঞান আজকের বিজ্ঞান সমাজকে নিয়ে ডিস্কো নাচাচ্ছে, জাতির যৌবনে ধরেছে ভুল পোকা, আর তার প্রমাণ থামো, আমি জানতে চাই না। শোনো, মাকে দেখতে আমার ভাই প্রবৃত্ত আসবে, যদি পারো তুমি একবার তোমার কেউ দেখিয়ে নিও। কারণ পার্বতী নামের বাড়ি বড় বৌদির স্বামীর প্রতি এত অশ্রদ্ধা কেন? শ্রদ্ধা তুমি আশা করো কি করে? তুমি তুমি কাগজের জন্য, সাংবাদিকের জন্য কাগজের পর কাগজ লিখছো, সংবাদ লিখছো, অথচ নিজের স্ত্রীর সংবাদকে একবারও দেখেছো যে বলতে পারো 3 বছরের বিবাহিত জীবনে শুধু জ্ঞানের লেকচার ছাড়া তুমি আমাকে কি দিয়েছো? ওর থেকে আমি ভালো আছি। গুরু থিয়েটারে নায়কের মতো ডায়লগ বলছো। ভালোবাসা মানে কি সেটা তুমি জানো? তার আগে নিজের মেজো ভাই স্ত্রী ওই লোপাকে দেখে এসো, একটা গয়না পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কেমন হিরোইনের মতো সাজগোজ করছে। সংবাদপত্রের সংবাদ, আজ থেকে ভালোবাসা মানে গয়না। এইভাবে হাসতে তোমার লজ্জা করছে না পার্বতী না, আজকে আমার লজ্জা করছে না, কারণ বৌমা যে গয়নাগুলো করে সেগুলো আমার ভাই তপ্পেন্দু দেয়নি, আমার বড় প্রতি গোস্বামী। এ তোমার ভুল ধারণা। আমার ধারণা ভুল হতে পারে না পার্বতী। আমার মা শাশ্বত ভারতবর্ষের শাশ্বতী ভারতী দেবী, আমার মা আমাকে কোনোদিনই ভুল শিক্ষা দেয়নি, তাই তো আমি আমার নির্ভুল শিক্ষাকে ছড়িয়ে দিয়েছি। দুই ভাইয়ের বোনের জীবনে সত্যকে জয়ী করার জন্য আজ আমাদের মেজো ভাই তপ্পেন্দু ব্যারিস্টার। সেই মামলা রায় দিয়েছে, কোর্টের শত্রুর উপর আর্গুমেন্ট করে আমার লোকদেরকে জিতিয়ে দিয়েছে। দেখছো পার্বতী, এ আমার নির্ভুল ধারণার ফসল। তেমনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য আজ আমার ছোট ভাই দিব্যেন্দু পুলিশ অফিসার। কি কাজ করে এসছে ঠাকুরপো? গৃহবধূকে প্রিয়মাতার অপরাধে শ্বশুরবাবুকে লোকাবে ঢুকে দিয়ে এসেছি, তাই একটু বিশ্রাম নেব। না, আমার বিশ্বাসের বিশ্রাম নেবার সময় নেই, কি বলছো তুমি? সময়ের ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। দেখ আজকের বাড়ি ফেরেনি। আরে বাবা, কোথাকার কে দোপাটি দত্ত বাড়ি ফেরেনি বলে ঠাকুর তো একটু বিশ্রাম নেবে না? পুলিশ বলে কি দস্তখত লিখে দিয়েছে নাকি? কি বললে বৌমা? শুভেন্দুর বউ হয়ে তুমি একই কথা বললে বৌমা? পার্টি তো ঠিক কথাই বলেছে মা। পুলিশ হলো ছোট রকম একটা মানুষ। পুলিশ মানুষ হলেও সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোয়, পুলিশ তখন জেগে থাকে অতন্দ্র প্রহরীর মতো। সুখ দুঃখের সংঘাতে সংসারী মাসুল মানুষ যখন ক্ষতবিক্ষত হয়, তখনই তারা ছুটে যায় থানায়, জানায় আপদ বিপদের কথাই পুলিশের কাছে। তাই বলে পুলিশ বিশ্রাম নেবে না, ছুটি নেবে না। ছুটি নিতে গেলে পুলিশকে তার গা থেকে ওই পুলিশের পোশাকটা খুলে ফেলতে হবে, কারণ পুলিশের পোশাক পরে কর্তব্যে ফাঁকি দেবে, জনগণকে ধাপ্পা দিয়ে বিশ্রাম করবে। এটা কিন্তু আমার মোটেই পছন্দ নয়। তুমিও শোনো তপ্পেন্দু, ব্যারিস্টার তুমি, তাই আইন হচ্ছে তোমার সত্যের হাতিয়ার। সেই হাতিয়ার সবসময় উদ্যত থাকবে মিথ্যার বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে, সত্য জন্ম থেকে, ন্যায় থেকে। তোমার স্ত্রী সত্যবাদী ভাসুরের সঙ্গে তর্ক করবে, এটা কোন দেশি আইন শুনি? আদালতের মামলায় জিতে এসেছে, কিন্তু নিজের ঘরের মামলায় জিতবে কিনা সন্দেহ। না বাবা, কোনো সন্দেহ নাই, লোপা আসলে একটু ভুল করেছে। কি ভুল করেছি? তুমি যে দিব্যেন্দুকে নিয়ে বাপের বাড়ি বেড়াত যাবে, এ কথা বাবা আমাকে আগে বলে রাখনি। না মানে মোদিকে বাপের বাড়ি নয়, মোদি মাতৃতো বোনের আজ জন্মদিন, তাই মোদিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবি তাই না? কিন্তু এদিকে যে দোপারি দত্ত বাড়ি ফেরেনি, সে কি তোর কর্তব্যের নিয়ন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপ্পেন্দুকে দিয়ে দোপারি দত্তের অপহরণকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবো। যে পুলিশ অফিসার দিব্যেন্দু মুখার্জি, বৌদির মা
বাস্তুত বোনের জন্মদিনের নিমন্ত্রণ ক্যান্সেল করে এক্ষুনি তোকে তোমার দপ্তর অন্বেষণে বেরিয়ে যেতে হবে। জয় গুরু! জয় গুরু! শুধু অনশন করলে হবে না বাবাজি, দপাটির অপহরণকারীকে অবিলম্ব ভাবে গ্রেফতার করতে হবে। না সে পারলাম না মেলায় বসায়। ঘটনা ঘটেছে আমার এই এলাকায়, যাতে তাড়াতাড়ি প্রতিকার হয় তার জন্য এলাম। ভালোই করেছেন। আমিও তো মানুষ বাবাজি, ওই যে আজকাল একটা গান বাজনা করে রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বেহান ঠাকুর, এ দেশের কি করুণ অবস্থা, কোথাও এক বিন্দু শোনো অনুভূতি নেই। তুমি থামো তো বাবা, তোমাকে শহরের মধ্যে রেখে থাকতে হবে না। তার জন্য এই বাড়িতে অনেক মানুষ আছে। দিদি, আমি গয়না ফয়না খুলে রেখে রান্না ঘরে যাচ্ছি। তোমার তো বাড়ি ফিরে কি বলো তো, আর রান্না ঘরে বন্ধ থাকবে না। মাকে আমার গয়না পরলে কিনা সুন্দর মানায়, তা বড় বউ তুমি গয়না পরো না কেন? কে বলেছে আমি গয়না পরি না? আমি অনেক অনেক গয়না পরি, তবে সে গয়নাগুলো ভালোবাসার গয়না তো, তাই খালি চোখে দেখা যায় না। কি ভাবছিস তুই শুভেন্দু? ভাবছি শেষ পর্যন্ত কি আমার বিশ্বাসও বাড়ি ফিরবে না যে যে সমাজ গড়ার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, অবশেষে কি সেই স্বপ্ন নিহত হবে এই সংসারের লোভের ছুরিতে? আততায়ী এসেছে, আততায়ী। সাংবাদিক রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততায়ীর অনুপ্রবেশ ঘটেছিল। বাবা, কি দেখে আপনি আপনার বৌমাকে পছন্দ করে এনেছিলেন বলুন? বলতে পারবো না শুভেন্দু, তবে আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর ক, তাতে আকার যোগ করলে হয়, এটা আমার জানা ছিল না। হতো না যদি ওই গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে আমার মেজর ছেলের বিয়ে না হতো। জয় গুরু! এই আপনি কি বলছেন বেহান ঠাকুর? একটা ভীষণ ভুল কথা বলেছে। কি আজ তুই মায়ের ভুল ধরছিস তপেন্দু? কেন বাবা কি ভুল করতে পারে না? পারে। ভুল কথাটা যখন আছে তখন মানুষ মাত্রই ভুল করতে পারে। তবে আমি কিন্তু ভুল করিনি। হ্যাঁ, লোভের তোর বাবা মাঝে মাঝে সে ভুল পথে গেলেও আমি জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে টেনে এনে সত্যের সামনে দাঁড় করিয়েছি। তা যদি না করতাম, সেই ভুলের কামার চালায় তোদেরকে আমি যদি গড়ে পিঠে মানুষ না করতাম, তাহলে আইন পড়ে তোরা কখনোই ব্যারিস্টার হতে পারতিস না, অত সহজেই তোরা পুলিশের চাকরি পেতিস না। তাই সত্য আমার মতো, আর আমার সত্যেই সূর্য হলো আমার সন্তান, এই শুভেন্দু আমার 7 টাকার সন্তান। ওই শুভেন্দু ওর মায়ের 7 টাকা দাম দিয়ে কেনা সন্তান। নিজের ছেলে নয়? হ্যাঁ, আমাদের নিজেদেরই ছেলে। ওকে ওর মা তাই মায়ের কাছ থেকে 7 টাকা দিয়ে কিনে নিয়েছিল। আশ্চর্য তো! আশ্চর্য হওয়ার কিছু নয় ব্যবসায়, শুভেন্দু জন্মের আগে আমাদের 2 ছেলে পরপর নষ্ট হয়ে যায়। তাই দেখে আমাদের কুলপুরোহিত বলেছিল এবার ছেলে হলে তাকে দায় মায়ের হাতে তুলে দিয়ে তাকে 7 টাকা দাম দিয়ে কিনে নিতে। আচ্ছা, তাই ওকে 7 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিলাম। তার ও আমাদের সত্য সাধনার সত্তরশী 7 টাকার সন্তান। মেয়ের প্রদীপী ছেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখের জল। শোন তপেন্দু, আমার আগে যেমন করে হোক তোকে জোগাড় দপ্তরে বানিয়ে ঠিকানা জোগাড় করতেই হবে। আর দিব্যেন্দু, যে কোনো মূল্যে হোক তোকে এ দেশের অসংখ্য বাড়ি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। বাড়াবাড়ি আমার সহ্য হয় না। সহ্য করো না বাবাজি, সহ্য করো না। ঠাকুর রামকে
কৃষ্ণ বলেছে, ছবল না বাঁধতে পারলো ফস করতে ছেড়ো না। জয় গুরু, জয় গুরু। সস্তার নেতা সাজে দেশবাসীদের দুঃখ চর্চা বচন করতে চায়, দেশটাকে রাতারাতি স্বর্গে তুলতে চায়। মূর্খ, একাই বড় মূর্খ বাবাজি। যে দেশে শোষকের ভূমিকায় শাসক, সে দেশে উন্নতি হয় না, হতে পারে না। এটা পাগল জানে। আপনি কোনে চলে যাবেন? হ্যাঁ বাবা, পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে আমার কাজের পাহাড় জমে আছে। কাজ ছাড়া মানুষ তো নেই বাবা। মেয়ের বাড়ি এসে কিছু মুখে না দিয়ে। জয় গুরু, জয় গুরু। সন্ন্যায় গুরু বন্দনা না করে যে আমি জড় স্পর্শ করিনি বাবাজি, তুমি কোনো মনে করো না। আমি গুরু একদিন এসে প্রতিদিন খাবারটা খেয়ে যাবো। তুমি আমাদের লবণাটি নিয়ে আমাদের বাড়ি একবার আসো। তোমার সঙ্গে আবার কথা আছে। কথা শুনবে, শুনবে, শুনবে। বিনা প্রতিবাদে বড় লোক শ্বশুরের কথা শুনবে। ওদের ইচ্ছার সিঁড়ি মারিয়ে তুমি সৌভাগ্যের স্বর্ণের শিখরে ওঠার চেষ্টা করবে। তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব? ওখানে বেনিফিট আছে কিন্তু প্যারান নেই, ওখানে অমিকা আছে কিন্তু আন্তরিকতা নেই। তাই আমি আমার মহান আদর্শকে বিলিয়ে দিয়ে কিন্তু লোপা তোর বাবার একমাত্র সন্তান, ওর সুখ শান্তির কথা না 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 আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি নদীর ধারে আর ময়দানে চায়ের দোকানে ভেড়ার পালের মতো দলে বেঁধে বসে আছে হাজার হাজার যুবক। শহরের পাপ এই পবিত্র গ্রাম কেউ গ্রাস দেখো, শহরের মতো এখানেও বসে আছে চোরাই চোরাই। কোথাও কিনবে একটি ছেলে, কোথাও চারটি ছেলে একটি মেয়ে, কোথাও তরুণীর সঙ্গে কোথাও 50 বছরের বিজ্ঞান সঙ্গে 25 বছরের শুধু গল্প করতেই বাড়ি থেকে এখানে পালিয়ে এসেছো। এসেছে চাচা, তুমি আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো? শহর থেকে নগর সভ্যতার নদী পথ দিয়ে বেবিচারের উতারা পাতারা করে যেতে হবে। ওই দেখো, ওরা শহরের ধারে পড়া নোংরা পোশাক পরে নেপড়ে পড়ার মাথা নিয়ে ডিস্কো ডান্সার মিউজিক বাজাচ্ছে। কাপড় তুলে চাচা, ওদের সাহস ভিক্ষা দিও না মুস্তা। কি গো হুজুর, ওই ঘর বাড়ি ছেড়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ? বেকার যন্ত্রণার জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পথ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? রণপ্রতাপের বংশ ধরে না বিপরীত বিক্রমে ঢালতাই ভেজালের সজ্জায় আর তোমরা রানীর ছেলে, রানীর যুজুকে রানীর ছেলে মেয়েরা কেউ স্ত্রীকে ঠকিয়ে, কেউ স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মশগুল আছো। চাচা, বাড়িতে জগদীশটা হয়তো তোমার কথাই ভাবছে। আমাকে কিন্তু এখন সারা ভারত বর্ষের কথা ভাবতে হবে।
তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চোরাতে এসেছি। শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালন। ওই তো একদলে মেষ, ওখানে চোখ মুছে ঝিমোচ্ছে। আর তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললো? ভেড়ানো মানুষ? ও, তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব আর সিংহল থেকে জান মান নিয়ে পালিয়ে এসেছে। 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ফেলে চলে এসেছো। যারা তোমাদের বেশ বানিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারোনি। একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডেকে নিয়ে আসছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 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 আমি মাখায়তির মাস্টারটাকে ডেকে নিয়ে আসছি। মাস্টারদা! ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। মাস্টারদা, আবার শুরু করে দাও তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আর এই ফাঁকে আমি এই মেষগুলোকে তো বাড়িতে দিয়ে ফিরে আসি। ভারতবর্ষ একটা কথা, সাম্রাজ্যবাদী ব্রিটিশরা এই কথা গায়ে দিয়ে 200 বৎসর মদ খেয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস সেই মদের মতন ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল, সাইরেন বাজছিল। সেই সুরে দেশের এক দল প্রতিষ্ঠা ভয়ে কাঁথাটাকে ছিঁড়ে 2 টুকরো করে ফেলল। আমার মনে হয় ওরা এই কাঁথাটাকে আরো টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু জুজুর ভয়ে পালিয়ে যাওয়া এই শাসকের দল, তোমরা এই কাঁথাটাকে আর যেন টুকরো টুকরো হতে দিও না, আর যেন টুকরো টুকরো হতে দিও না, আর যেন টুকরো টুকরো হতে দিও না, আর যেন টুকরো টুকরো হতে দিও না। সামনে লরি, ট্যাক্সি, অ্যাক্সিডেন্ট হবে, বাঁচা দিও না, দাঁড়াও। জগদীশ দা, লাস্ট বাস কিছুক্ষণ আগেই তো চলে গেল, আর আমি সেই বাসে তো কলকাতা থেকে এলাম। ফিরলো না কথাটি হয়তো আজও বাড়ি ফিরলো না। তুমি তো কলকাতা সিনেমা কোম্পানিতে কাজ করো, দেখি আমাদের বোনটাকে। কই আর দেখলাম, দেখলে কি আমি সঙ্গে করে নিয়ে আসতাম না? ইন্টারভিউ দিতে গিয়ে আজও বাড়ি ফিরল না। টাকা কোন টাকায় গিয়ে তাকে কি বলে এলো? খবরের কাগজে খবর বেরোলো, গোপাকি দত্ত বাড়ি আরে গোপাকি দত্ত তো সত্যি বাড়ি ফিরবে না মুস্তাকদা।
জানি না নিজের ভাই, জানি না মেয়েটার জন্য দিলটা আমার হাহাকার করে, দু চোখ দিয়ে পানি ঝরে ভাই, পানি ঝরে। তাই তো আমি আমার ওই স্কুল দিয়ে কাজ শেষ করার পরে শিয়ালদার স্টেশনের কামরাগুলোকে আমি দেখি যে দোপাটি আমাদের ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কিনা। যখন আমি তাকে দেখতে পাই না, তখন কামরার এক কোণে বসে আমি মনে মনে গাই, কি গাও একটা গাও। পরশ পাথর হারিয়ে গেছে, কোথায় জানি না, কোথায় জানি। দু চোখ বেয়ে ঝরে আমার ভরত নদীর পানি, ও দু চোখ বেয়ে ঝরে আমার ভরত নদীর পানি। পরশ পাথর হারিয়ে গেছে, কোথায় জানি দয়া, কোথায় জানি। তার মালা দিল ঘুরে কাঁদে, শিরে পাথর হানি, আজব তোমার খেলা দয়া, বহুত মেহেরবানি দয়া, বহুত মেহেরবানি। দু চোখ দিয়ে ধরে আমার ভরত নদীর পানি, ও দু চোখ দিয়ে ধরে আমার ভরত নদীর পানি। পরশ পাথর হারিয়ে গেছে, কোথায় কিংবা জানি খোদা, কোথায় কিংবা জানি। দাদা, রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু চোখে জল ফেললে কি আর আমাদের দোপাটি দত্ত বাড়ি ফিরে আসবে? যেখানে গেছে কিন্তু বলে তো গেছে যে ইন্টারভিউতে অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে গেছে স্টুডিওতে। দাদা, মাইকলা অতীতের স্মৃতি বর্তমানের অ্যালবামে সাজিয়ে রেখে কোনো লাভ হবে না দাদা। এখন কি করে আমাদের দোকানে বাড়ি ফিরে সেই কথাটা একটু ভাবো দাদা। দাদা, তুমি বুঝতে পারছো না।
এতই যদি তোমার ভালোবাসা তাহলে কেন সমাজ তোমাকে কলকাতায় পাঠিয়েছিলে? দাদা বলেছিলাম বাবা যা রেখে গেছেন তাতে চাকরি না পেয়েও আমার অপমান কেমন ঠিকই করে যাবে। আপনি আমার বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো কোনো অমত ছিল না, কিন্তু কিন্তু দোপাটি যে বললো আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল একবার কলকাতায় যাবো চৌধুরীদা? যাওয়ার সময় সে আমাকে তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গিয়েছিল সিনেমায় অভিনয় করার জন্য কলকাতায় যাচ্ছি, লাস্ট ট্রেনের আগের ট্রেনে ফিরবো। আচ্ছা ফিরেছেন? আমার ভাইটি দোপাটি দত্ত বাড়ি ফিরেছে। জয়ন্তকে বলে আয় দোপাটি বাড়ি ফিরেছে। তোমরা সবাই এখানে এত দেখছি, ছোট ছোট আনন্দের খবর, দোপাটি বাড়ি ফিরেছে। ফিরবে না মানে আমার ভয়ে দোপাটি বাড়ি ফিরেছে। আমরা আইএমএন স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম ইন্ডিয়া, ভারত ছাড়ো। অমনি ইংরেজরা ভারত ছেড়ে নিজের দেশে চলে গেল, আরে দোপাটি দত্তরা বাড়ি ফিরবে না। আরে চুপ করলে কি দোপাটি দত্তরা বাড়ি ফিরত? আমি চুপ করিনি। আমি কলকাতার রাস্তায় পার্কে ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, চল তোরা সব বাড়ি ফিরে চল। অমনি ভেড়ার পানের মতো হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে পিলিপিলি করে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে বসে কহেলে কর্মচারীদের রাস্তায় হাজার হাজার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে ছুটে চলেছে ইলেকট্রিক ট্রেন। ট্রেনের চাকা ভেঙে গেল, ট্রেনে গাড়ি থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামের একমাত্র পরাধীন ভাইজি কুমারী দোপাটি দত্ত। আমি বাইরে ছিলাম। আরে মানে আউটডোর শুটিং করতে আমাকে তোর কাছে দোপাটি তোমরা সবাই আমার জন্য ভীষণ চিন্তা করছিলে, ভাবছিলে, তাই না বল? রাতের ট্রেনে ফিরবি করে আজ 10 দিন আসি শুরু করে আমরা খুব আনন্দে খেয়েছি, ঘুমিয়েছি, আনন্দ করেছি। জানিস না দোপাটি, এই 10টা দিন আমাদের কিভাবে যে কেটেছে তা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলের ঠিকানাটা আমাদের জানিয়ে দিতে পারতে। আমি কিছু করতে কটা
দাদা তুমি চোখের জল মুছে ফেলো। এই দেখো আমি আমাদের সংসারের জন্য অনেক টাকা এনেছি দাদা, অনেক টাকা। এই দেখো না, এই যে এই দেখো, এই দেখো, এই যে সুখের টাকা, শান্তির টাকা, নিশ্চিন্ততার টাকা দাদা। দোপাটি বোন আমাদের সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। বাড়ি আসো, ততক্ষণে আমরা ওর জন্য খাবার ব্যবস্থা করব। আমার জন্য দু দাদাই দেখছি ভীষণ চিন্তায় মগ্ন হয়ে গেছে। রাতারাতি ওদের কাছে আবার কদরটা যেন ভীষণ ভাবে বেড়ে গেল। একই চমৎকার আমার মুখের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে তুমি কি দেখছো? আগেই চলে গেছি, তুমি একটু তোমাকে বাড়ি এলে কি করে? আচ্ছা, সে কথা না হয় আমি পরে বলবো। তোমার জন্য আমি একটা দারুণ মজার জিনিস এনেছি, দাঁড়াও আমি খাচ্ছি। আমাকে তোমাকে মজা করতে হবে না। বলো তোমারই বলো, যে গাড়ি তোমাকে নামিয়ে দিয়ে চলে গেল সে গাড়ি কার? আমাদের কোম্পানির মালিকের গাড়ি। কোম্পানির মধ্যে কোম্পানির মালিক তোমার মালিক হয়ে গেছে? জয়ন্তদা, উত্তর দাও, তোমার উত্তর দাও। নিজেকে সাজিয়ে গুছিয়ে নায়িকা তৈরি করে মুখে মুখে কথা বলে কি ছবির শুটিং করতে তুমি এত দাঁড়িয়ে গেলে? শুনবে শুনবে ভালোবাসার কাঙাল পুরুষ জয়ন্তদা, সেই ছবির নাম তুমি শুনবে। সেই ছবির নাম যৌবনকে মূলধন করে তোমাকে মেপা যাওয়ার প্রতিষ্ঠান হতে উন্নত পারি। আমি তোমাকে নোংরা পথ থেকে ফেরাবোই ফেরাবো। তা না হয় যদি আমাদের ভক্ত সম্পর্ক পুরে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। প্রেম পড়ে চিতার আগুনে, আগুনে বর্ষা নামে। প্রেম পড়ে চিতার আগুনে, আগুনে বর্ষা নামে, আগুনে বর্ষা নামে। ভালোবাসা মাথা কুটে মরে রজনী দ্বিতীয় যাবে, আগুনে বর্ষা নামে, আগুনে বর্ষা নামে। প্রেম করে চিতার আগুনে, আগুনে বর্ষা নামে, আগুনে বর্ষা নামে। বিষাদ সিন্ধু উথলিয়া পড়ে স্মৃতির সাগর বেলা, ব্যথা বলো তোলা বলে গো, যেও না যেও না। বিষাদ সিন্ধু উথলিয়া পড়ে স্মৃতির সাগর বেলা, ব্যথা বলো বলা বলে গো, যেও না যেও না। সুখের ঝিলু কুড়াতে হয় ভালোবাসার কষাই খানায় বিকয় করির দামে, রজনী দ্বিতীয় যাবে। প্রেম করে চিতার আগুনে, আগুনে
ফাগুনে বর্ষা নামে প্রেম পড়ে চিতার আগুনে ফাগুনে বর্ষা নামে ফাগুনে বর্ষা নামে কেন কেন স্যার কি হলো ডাইরেক্টর সাহেব হঠাৎ শুটিং বন্ধ করলেন কেন? আপনার মাথায় একটু জল ছিটতে বসা হচ্ছে নাকি? আরে মশাই যদি হচ্ছে নাকি? কেন স্যার শুটিং হচ্ছে? আসলে মানে এটা তো রাস্তার শুটিং ঠিক করা হচ্ছিল তাই যেমন টেকনিশিয়ান ওই লাইটম্যান এমন জানলে আমি কখনো এখানে ডাইরেক্টর হয়ে আসতাম না। ছি 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 ছি। হিরোইনের পিছনে আলো তাহলে আলোটা কোথায় ফেলবে? এই যে বুকে বুকে এই লাইটম্যান ডাইরেক্টর বুকে লাইটটা ফেলো। ডিসকাস্টিং। আমার বুকে কি আছে? হাসি কান্না দুঃখ বেদনা সবাই তো ওই নায়িকার আমি স্যার অন্ধকারে দৌড়ে যাচ্ছি। তুমি তো অন্ধকারেই পড়ে থাকবে। পুরুষের বুক তো বুক নয়, হ্যাঁ কলেজ স্ট্রিটের রাস্তায় ট্রাম বাসের জ্যাম একটা ড্রিম গান নাচছে আর তুমি গাইছো, কিন্তু যে সুরে গানটা গাইছিলে ও সুর চলবে না। সে কিসে বড় প্রশান্ত ভট্টার সুর দিয়েছে। লোকটা অসুর আর নায়িকা নাচ কম্পোজ করেছে কে? ট্রান্সলেটর মুকুল পোদ্দার। জমিদার জমিদার ডান্স ডাইরেক্টর দিয়ে ডান্স কম্পোজ করলে ইয়ং ছেলে মেয়েরা কি বলবে? আমার কি হবে? কি হবে আমাদের? শুটিং বন্ধ হয়ে যাবে। ইম্পসিবল। শট নেবার আগে আমি একবার রিহার্সেল দিয়ে দিচ্ছি। সে গানের সুরটা ভালো হয়নি আর বাণীটাও কেন গেল। যদি বলেন তাহলে আমি একটা সুরের আইডিয়া দিতে পারি। বলো বলো বলো, শুনলেই আমি বলে দেব। চলবে ক্যালকাটার সঙ্গে আমাকে দেখে বুঝছো না? আমার 50% ক্যালকাটা আর 50% বম্বে। দেখো না কেমন মিক্সার করে দিচ্ছি। শীতল বাণী ছাড়ো। তুলেলে তুলেলে মুঠো মুঠো তুলেলে যৌবন পড়ে আছে রাস্তায়। আইন আইন আমি মিক্সার করে দিচ্ছি। গান করে আগে ডান্সটা দেখাচ্ছি। শুনুন শুনুন মিস দপাজি, যেদিকে দেখবেন 14 থেকে 34 বছরের ইয়ং ছেলেরা দাঁড়িয়ে আছে, সেই দিকে এইভাবে কোমর তুলে নাচতে নাচতে গেলে তুলেলে তুলেলে মুকুল পোদ্দার।
বোম্বের চৌবিচে নায়িকা যখন নাচছে তখন কলকাতার গঙ্গাধারে খেলকেছিলাম, গঙ্গার ধারে খেলকেছিলাম, যেটা সেরম তুমি দুরু দুরু বুকে গাইছে। আমি পারুর বদলে চন্দ্রমুখী প্রেম কিনে নেব সস্তা, আমি পারুর বদলে চন্দ্রমুখী প্রেম কিনে নেব সস্তা। বোম্বেতে তখন চলছে प्यार प्यार खेला प्यार तो खेला কলকাতা বলছে আমি আদার বেপারি জাহাজ কিনি না প্রেম ধরে শুধু বস্তা, আমি আদার বেপারি জাহাজ কিনি না প্রেম কিনি আমি বস্তা। तुलाला तुलाला जो मन मोरे लगता जो मन मोरे लगता जो मन मोरे लगता जो मन मोरे মানাচ্ছে না, মানাচ্ছে না। ওই যাও সিলেটি তো খাটো তোমরা, তোমরা কাইন্ডলি ওই গরম তোমার স্বামীকে দেখো। আর উনি হচ্ছেন এই কোম্পানির যে মালিক ওই গণপতি গোস্বামী ভালো তারাপুর নাচ সাথে খেলেছে, আমি একটা অচিরের রূপান্তরিত হয়ে গেছি। আর মানে সাপ দেখেছ? সাপ তো সাপ। সাপ তার নিজের চলায় নিজের বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে পরমানন্দে খায়। ওই গণপতি গোস্বামীও তার আত্মটাকে সাধ্যের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে পরমানন্দে খাচ্ছে, অথচ ইডিয়েট মেয়েটা একটু চিৎকার করছে না। এটা পাগলামুর জায়গা না। কি বললে? আমি পাগল? তোমাদের অন্যরা মালিক পাগল নয়, সে একটা ভয়ঙ্কর স্বার্থের পাগল হয়ে আমার একমাত্র অতিথিকে বড়া দিলে মেরেছে এইখানে, এই বাড়িতে। আমি এখনো তার মুখ দেখা না, সে আমায় প্রতিনিধিতে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও, অথচ আমি একটা এমনই পদার্থ, আমার দিদিকে আমি বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি। আপনারা এখনো ফাঁকা বুঝতে পারছেন? বার করে দিন। সাপের বাচ্চা সাপ নেউল থেকে ভয় পেয়ে গেছে। কি হলো? আপনারা তো থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? যাই ওকে ঘুরে ঘুরে নিয়ে যাই। যাবো না, ওখানে গেলে আমাকে আবার জোর করে
কবে যাবে? সবচেয়ে বড় দুঃসংবাদ, আমার মাথার কাছে ঘোড়া তুলে দাঁড়িয়ে আছে। তার নাম জানো? শ্রীযুক্ত গণপতি গোস্বামী। শ্রীযুক্ত গণপতি কেন? কারণ তোমার পা দুখানা পাতির শেয়ালের মতো, কোমরটা কুমিরের মতো, মুখটা হিংস্র বাঘের মতো, দুখানা হাইনা, মাথাটা অবিকল মানুষের মতো। আমার অফিসে গিয়ে বসো। ঠিক আছে স্যার, যাচ্ছি। এখান থেকে যাবার আগে একটা কথা আমার ভীষণ ভাবে জানতে ইচ্ছা করছে স্যার। ওই পাগলটা কি আপনার আত্মীয়? ওই দূরের সম্পর্ককে আপনি আরো দূরে সরিয়ে দিয়েছেন, নইলে কিন্তু ওই দূর থেকে বিক্ষোভের তীর ছুঁড়ে আপনার এই ছলনার হরিণ ছানাকে একেবারে শেষ করে দিন। এই হচ্ছে মেয়ে ছেলেদের জন্মগত দোষ। কাজের থেকে কথা বলে বেশি। আজকে স্টুডিওর কাজ শেষ, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আজ আবার আপনার এই নতুন নায়িকার ফিগারটা হালকা, এই ফিগারটাকে কাজে লাগিয়ে দিই। ওই যে আমার মেয়ে, তা বোধ কথা জানে না। কি করে জানবে বাবা? আমি তো বলিনি। ঠিক আছে, আমি ওকে পরে সব বলে দেব। তার আগে তোর সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা আছে। আমি তো তোমার সঙ্গে আলোচনা করার জন্য তপেন্দুকে সঙ্গে নিয়ে তোমার স্কুলে ভালো এসেছি। তপেন্দ্র কোথায়? ওই তো 2 নম্বর ফ্লোরে বসে তোমার ওই নিউ স্ট্যাচুগুলো দেখছে। আচ্ছা বাবা, তপেন্দুকে ডাকো। না না, তার আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ও, গয়নার কথাগুলো বলবে তো? গয়নার কথা না মা, প্রথম কথা হলো এই প্রভাত যে তোর মামা, এ কথা কোনোদিন তপেন্দ্রকে তুই বলিস না। ঠিক আছে বাবা, বলবো না। আর দ্বিতীয় কথা হলো বিভিন্ন কোম্পানি আমার বিরুদ্ধে আদালতে যে মিথ্যে কেসগুলো ফাইল করেছে, তুমি তপেন্দ্রকে বলো কেসগুলো ডিলিট করতে বলো। আমার কোনো কথা সে শুনবে না যতক্ষণ না তার ওই বড়দা পারমিশন দিচ্ছে। আচ্ছা, তুমি তো সেদিন নিজের চোখে আমার শাশুড়ি অসুবিধা দেখলে বাবা। দেখেছি দেখেছি মা, দেখেছি। ঠিক আছে, তপেন্দ্রকে ম্যানেজ করার দায়িত্ব আমার। কোন শুধু তোর পুলিশ অফিসার দেওয়ারকে হাতের মুঠোয় নিয়ে আয় না। সম্ভব হবে না, অসম্ভবকে সম্ভবে পরিণত করতে হবে মা। যেমন মাকড়সায় মাছি ধরে, সেই রকম ভাবে ধরে দিতে হবে মা। তুই বুঝতে পারছিস না মা, আমার বিজনেসের সফলতা তোর ভাসুর সংবাদপত্রে ফাঁস করে দিতে চায়। তাই মিনিস্টার সেই পুলিশ অফিসার সাহসী হয়ে আমাকে ধনে প্রাণে শেষ করে দিতে চায় মা। আমার ভাসুর আমার 2 নম্বরই ব্যবসার কথা, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কথা, আমার অগ্রগতির গাড়ি ছুটে যাওয়ায় নোভেল চাকায় পিছে দেওয়ার কথা। তোর ভাসুর সংবাদপত্রে ফাঁস করে দিতে চাই মা। ও তাই শুনেছি, ইডিয়েট শুনে দুটা একটা কাগজে তোমার নাম বারবার লিখছে
তোর মোকাবির জন্য আমার জামাই আর তার মেয়ে ভিক্ষে করবে। আমি সহ্য করতে পারবো না। তাই শুধু তোর বুঝছে আমি সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেব, টুকরো টুকরো করে দেব। তোমার বাবা সিনেমার সংসার দেখে এলাম লোপা, এখানে এসে যেদিকে তাকাই শুধুই লেখছে। ও আপনি এসে গেছেন? জয় গুরু, জয় গুরু। হ্যাঁ বাবা, গুরুদেবের আছে, বৃথা সময় নষ্ট না করে কাজ করে যাও। তাই তো একের পরে ভক্তিমূলক ছবি তৈরি করে যাচ্ছে। ভালোই করছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এতে লোকশিক্ষা হয়। নিশ্চয়, মহাকবি গিরিশচন্দ্র বলেছেন, মন তুমি কিছু কাজ জানো না, মানব জনম রইল পড়ে, আবার করলে ফল তো শোনা। জয় গুরু, জয় গুরু। তা তো ঠিকই, যদি ঠিকই তাহলে বলো, তুমি তোমার জীবনাবাদ করে তুমি কি ফসল ফলাচ্ছ? কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। কি করে পারবে? তোমার এই মহাপুরুষ বর্তার জ্ঞানের বাড়ি শুনে শুনে তুমি তো একটা কাপুরুষ হয়ে গেছো। লোপা তোমাকে ঠিকভাবে বুঝাতে পারছে না বাবাজি। আমি বলছি শোনো, জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী। জয় গুরু, জয় গুরু। সময় থাকতে সবকিছু গুছিয়ে নেওয়া দরকার, যেমন গুছিয়ে দিচ্ছে তোমার দাদা। মিথ্যে কথা, আমি আমার দাদাকে চিনি। দাদা যা করে তা সংসারের জন্য করছে, নিজের জন্য কিছুই করে নে। ওই দিনটা বক্কা থেকে তোমার আক্কেলটা পর্যন্ত গেছে। বাবা যা বলবে স্পষ্ট করে বলো। তোমার দাদার রোজগারের অর্ধেক টাকা তার সম্বন্ধের নামে জমা রাখি। আমি বিশ্বাস করি না, আমি আমার দাদাকে চিনি। দাদা তার রোজগারের সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়। কথাটা আপনারা জানেন না, দাদা না খেয়ে আমরাকে খাইয়েছে, নিজে না পড়ে আমরাকে পড়িয়েছে। কখনো দাদার মাথা ধরলে কখনো আমাদের মাথা ধরলে দাদার মাথা ঠিক থাকতো না। সত্য যার মতো ধ্রুবতার আদর্শ, আমার সে দাদা সংসারকে ফাঁকি দিয়ে সম্বন্ধের নামে টাকা জমাতে, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। বিশ্বাসহীনতার প্রমাণ যদি আমি দিতে পারি। কি প্রমাণ দেবে? শুধু মুখের কথা? না না, আমার সঙ্গে চোর ধরার প্রমাণ। বাবা এবার তোমাকে সোনার গয়নাগুলো দেখো। জয় গুরু, জয় গুরু। এই দেখো, বিশ্ব সংসারে বিশ্বাসের বড় ভাই বাবাজি তোমাকে দিয়ে এসব সৈন্য সব করিয়েছে তোমার দাদা। আশ্চর্য, আশ্চর্য। আমাকে অবশ্য পড়তে আমার বাবা বলে দিয়েছে, লোপা তোকে মানে বাড়ির সবার সামনে তুই সবাইকে বলবি যে এই গয়নাগুলো তুই আমাকে ঘর দিয়েছিস। এসব ঠিক কথা? আচ্ছা তুমি কি আমার কথাও বিশ্বাস করো না? আচ্ছা এত অবিশ্বাস নিয়ে আমি তোমার সঙ্গে সংসার কি করে বলো তো? আমার ভালোবাসা কি কোনো দাম নেই? দামি সোনার গয়নাগুলো তোর কাছে রাখবা লোপা, যার জিনিস তাকেই পৌঁছে দে। মা পার্বতী তিলোত্তম করে তিন তিন করে সংসার থেকে গয়না করিয়েছে, তাই মা আমার এগুলো পেলে ভীষণ খুশি হবে। জয় গুরু, জয় গুরু। শান্তি শান্তি বোধহয় আমাদের সংসার থেকে হারিয়ে গেছে। হারাবে না, বলো কে নেবে? তোমার এই মিথ্যাবাদী চোর দাদা শুভেন্দু মুখার্জি। মিথ্যাবাদী চোর দাদা শুভেন্দু মুখার্জিকে মায়ের কাছে টেনে নিয়ে গিয়ে চিৎকার করে বলবো, মা তোমার সত্যের সপ্তর্ষি মিথ্যার মেঘে ঢাকা পড়ে গেছে। তোমার 7 জন্মের তপস্যা ধন ওই 7 টাকা সংসার সন্তান সংসারের বুকে মেরেছে বিশ্বাস ভঙ্গের ছবল। ছবল মারবো, আমি নাগিনীর মতো
প্রতিহিংসার ছবল মারবো আমার স্বামীর বুকে। কেন মারবো না? আরে বাবা, এই সংসারে আশা অবধি সকলের কাছ থেকে ঘৃণা আর অবজ্ঞা ছাড়া কি পেয়েছি আমি? আমার কথা মতো চললে আমার কাছে তো অনেক জিনিস তুমি পাচ্ছ। তুই সত্যি বলছিস? তুই আমাকে নিয়ে খেলা করবি না তো লোপা? তোমার কথা বলছো কেন দিদি? আমি কি তোমাকে নিয়ে খেলা করতে পারি? পারিস না যদি, তাহলে এক এক করে এই এতগুলো গয়না তুই আমার গায়ে পরিয়ে দিলি কেন? থাকবে দিদি, সেসব কথা পরে বলবো। আগে তুমি নিজেকে আবিষ্কার করো। আচ্ছা বলো, তোমাকে নিজেকে দেখে তোমার স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে না? স্বপ্ন দেখতে আমি ভুলে গেছি। যাকে নিয়ে আমার স্বপ্ন দেখার কথা ছিল, সেই তো আমার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। বিয়ের আগে ভেবেছিলাম বিখ্যাত সাংবাদিকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। বিয়ের পর দুজনে একসঙ্গে একজোড়া কপট কপতির মতো ভালোবাসার আকাশে উড়ে বেড়াবো। জীবন যৌবন সব আমার ব্যর্থ হয়ে গেছে রে লোপা। আমার স্বামী আমার কথা একবারও ভাবে না। ভাবলে শুধু ঝুড়ি ঝুড়ি জ্ঞানের লেকচার না দিয়ে, 20 দিনের ট্যুরে একা বেড়াতে না গিয়ে আমাকে তো সঙ্গে নিয়ে যেতে পারতো। তুমি ঠিক বলছো দিদি। একঘেয়ে বাড়িতে বসে থাকলে না, মানে রোমান্সের লাইফে রোমান্স নষ্ট হয়ে যায়। আর বাড়ি না বেরোলে শরীরে কি সেক্সি চিউরেন জাগে? এই দেখো না, আরে তোমার মেজো যাও না দিলে কি হবে? আমি দিদিকে সঙ্গে নিয়ে অলরেডি গিয়ে দারুণ এনজয় করে গেলাম। আরে বাবা, মুখে ঝুঁকি নয়, যেন তুমি চোখ করে আছে। থাম তো থাম। দিদি, তোমাকে দেখলে না আমার ভীষণ দুঃখ হয়। তোমাকে নিয়ে কোথাও যায় না। সেই বর্বরটার সময় কোথায়? দিন রাত শুধু সংবাদ আর অফিস নিয়েই মত্ত। আমার মন কি কাজ করে না? আরে বাবা, এই তো একটু আগে আমাকে এমনি করে জড়িয়ে ধরে সে কি গায়ে জানো? আহারে এমনি করে জড়িয়ে ধরে শেষ হয়ে গেছে, জীবনটাই আমার শেষ হয়ে গেছে। বিখ্যাত সাংবাদিক, সুস্থ সমাজ গড়ার সেবায় ব্যস্ত, সবসময় ব্যস্ত। 20 দিন ধরে একা একা ঘুরে বেড়াচ্ছে। অথচ আমি যে একটা মানুষ, আমার যে স্বাদ আছে, আহ্লাদ আছে, জীবন যৌবন আছে। সাংবাদিক মানুষটা সে সংবাদ রাখার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। এই রূপা, তুই এক কাজ কর, তুই এক এক করে আমার গা থেকে সব গয়নাগুলো খুলে নে না। বলছে দিদি, বলে না এই গয়নাগুলো আমার বাবা তোমাকে উপহার দিয়েছে। সত্যি বলছিস তুই? তোর সব পেতে গেলে তুই আবার আমার গা থেকে এগুলো খুলে নিবি না তো? কেন কিনে দেবো দিদি? তবে একটা কথা, কি? তোমার মেজো দেওয়া না বাড়িটা জিজ্ঞাসা করলে তুমি বলবে এই গয়নাগুলো তুমি নিজের টাকা দিয়ে আমাকে দিয়ে কিনবে। কিন্তু আমার স্বামী তো আজ পর্যন্ত আমার হাতে একটা টাকাও দেয়নি। তবু তোমাকে মিথ্যা করে বলতে হবে সরকার তোমাকে এই গয়নাগুলো কিনতে টাকা দিয়েছে। না মানে আমার বাবা তোমাকে এই গয়না উপহার দিচ্ছিলে, আমার বড় আবার রাগ করবে। তাই বলছি দিদি, তোমাকে ভালোবাসতে গিয়ে আমি না আমার স্বামীর ভালোবাসা হারাতে পারি না। শুধু এই একটুখানি মিথ্যে কথা বলে এত 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 গয়না সব আমার হয়ে যাবে? বলবো, হ্যাঁ হ্যাঁ বলবো। এই গয়নাগুলো, এইরকম গয়নার আমার কত দিনের শখ। বলবো সবার সামনে, আমি মিথ্যে কথাই বলবো। একটু মিথ্যা কথা বললে যদি এত সুখ আছে, তাহলে তো সুখের সামনে আছে দিদি। পবিত্র তুই? হ্যাঁ, আমিও তো তোকে এই কথাটা অনেকদিন ধরে বলেছি। আমার কথা তুই শুনতে চাসনি। আজ লোপাদের মুখে সব কথা শুনে আমি তো সব খুশি হয়েছি। পবিত্র, কিন্তু পবিত্রর কথা শুনে একটুখানি পাপ কর দিদি, দেখবি জামাইবাবু তাদের ভালোই হবে। কিন্তু কোনো কিন্তু নয় দিদি, আমার নতুন জন্য আমার ডাক্তারি পাস করা হয়নি। আমার টাকা থাকলে আমি পাস করতাম, পাস করলে চেম্বার খুলতাম, চেম্বার খুললে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম। দিদি, টাকা ছাড়া আজকের সমাজে মানুষের কোনো দাম নেই। তুমি ঠিক বলছো পবিত্র। যার টাকা নেই তাকে এই যুগে কেউ মানে না। মানি না, তোমার কথা মানি না দিজেন্দু। মানতে হবে বাবা, তার কারণ তো প্রমাণ আপনি নিজে। আমি হ্যাঁ, আপনি
আপনি যখন টাকা রোজগার করতেন তখন আপনার বাড়িতে একটা স্পেশাল সম্মান ছিল। এখন তো না নাই, একটা পয়সা কিনতে হলেও আপনাকে মায়ের কাছে হাত পাততে হয়। ভিখারি শিব চিরকালে অন্য চেয়ে ছিলেন। আর ওই প্রলোভন আপনি ত্যাগ করুন বাবা। আপনি আমার রোজগারের টাকা আপনাকে দিচ্ছি, আপনি এই 1000 টাকা রাখুন। 1000 টাকা? হ্যাঁ বাবা, এই টাকাগুলো আজ থেকে আপনি আপনার নিজের খুশি মতো ব্যবহার করবেন। মাকে বড়টাকে মেয়েটাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু এতগুলো টাকা আমি রাখবো কোথায়? তোমরা একটা কাজ করো, বলুন। ভালো দেখে একটা বাক্স কিনে দাও। তাহলে আপনার বৌমার জন্য কিনে না এই সুটকেসটা আপনি রাখুন বাবা। এটা আমার টাকা রাখার বাক্স। হ্যাঁ, এই সঙ্গে আপনাকে দেওয়া আমারও 500 টাকা। ছোট ছেলে দিয়েছে 1000, মেজর ছেলে দিয়েছে 500, সঙ্গে দামি সুটকেস। অথচ আমার 7 টাকার সন্তান শুভেন্দু কোনোদিন 7টা পয়সা দেয়নি। সব দিয়েছে ওর মাকে। বড় বৌমা, তোমার শাশুড়ি দেখার আগে তুমি কানে বলো, এই সুটকেসে ভরে দাও। বৌদিকে দিতে হবে না বাবা, আপনার মেজো বৌমা এসে সব ঠিক করে দেবে। হ্যাঁ বাবা, আমি আপনার সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। রাখো, যত্ন করে রাখো। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো মাত্র শুভেন্দু 20 দিনের বাড়িতে নাই, 20 দিনের মধ্যে কি ভাইটা হাতটার অপারেশন হয়ে গেছে? আমার সাবধানী দৃষ্টিতে তোমরা কেউ ভাঙিতে পারবে না। আমি অভিজ্ঞতার চশমা চোখে রেখে দেখেছি। তোমরা 2 ভাই কি সব আলোচনা করছো, অথচ বড় বৌমা মেজ বৌমার সঙ্গে কথা বলে না। তবে তো বড় বৌমার সঙ্গে কথা বলে না। বিদিশা তার মা দূরে দূরে থাকে। ভারতীর সুখের সংসারে কি সত্যি অসুখ ধরে গেছে? ওসব বাজে খবর রাখার মতো সময় আমাদের নেই বাবা। আমরা শুধু আপনাকে সুখী রাখতে চাই বাবা। তাতে তোর মা যে দুঃখ পাবে। কেন আপনি মায়ের সব কথা শুনবেন? সে যে বলে সংসার তারি। না বাবা না, এই সংসারটা আপনার, এই সংসারে আপনি একমাত্র কর্তা। বড় বৌমা, বলুন। তুমি কত গয়না করেছো, হ্যাঁ, বাহ, চমৎকার মানিয়েছে তোমাকে। না, আর আমি ছোট জগন্নাথ হয়ে থাকবো না। আমার হাতে সুটকেসে আছে নগদ 1500 টাকা। এবার থেকে আমি এই সংসার দেখবো। ওরা আমাকে অকাজ বিদ্ধ করে রেখেছিল। এই টাকার জোরে আমি আবার আগের সংসারে ফিরে যাব। বিদেশে আর তোর মা আমার উপর খবরদারি করতে পারবে না। কি ব্যাপার? তোমার হাতে নতুন সুটকেস দেখছি। ছবি কি তোমার হাতে থাকবে? কি বললে? কেন বাবা কি ভুল করতে পারে না? বাবা তো ঠিক কথাই বলেছে মা। দিব্যেন্দু, তোর গলায় বড্ড বেশি জোর দেখছি। খবর হয়ে গেছে যে ছলনা রাত্রি মা মাত্র 20 দিনের মধ্যে এই সংসারে সবচেয়ে বড় জাদুঘরে জাদু ধরে ফেলেছি। তপেন্দু, তপেন্দু, এটা আদালত নয়, এটা হচ্ছে সংসার। সংসার আমাদের কাজ করাই আমরা আসামি হিসেবে দাঁড় করেছি আপনার 7 টাকা সন্তান শুভেন্দু মুখার্জিকে। তুমি তোমার ভাসুরের নাম মুখে আনলে মেজো বাবা। বাবা কেন আনবে না? সবাইকে আপনাদের মতো ওই পুরনো দিন থেকে আঁকড়ে ধরে পড়ে থাকবে। সবাইকে আপনার আর আপনার ওই কাণ্ড জ্ঞানহীন বড় ছেলে কথা শুনে চলবে। বড় বাবা, আপনি ভেতর যান না। কেন তোমরা সবাই মিলে দল বেঁধে আমাকে আক্রমণ করবে সেই ভয়ে? না না না, আমি আমার সন্ধানী দৃষ্টি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা আমার সুখের সংসারে বিশেষ ছবল মেরেছ। তাই তো কর্তার হাতে নতুন সুটকেস, বড় বৌমার গায়ে অনেক গয়না, আর তপেন্দু আর দিব্যেন্দুর ঝাঁঝালো কণ্ঠস্বর, আরে অশোক ব্যবসাকারী মেয়েটার কণ্ঠে চোটপাট কথাবার্তা। আমি কত বুঝতে পারছি তোমরা লোভের লালসায় নিজের চরিত্রটাকে বিক্রি করে নিয়েছো।
সাল আর নোটারির লোক রেড হার হাতে দারুণ সংবাদ। আমার মা তার দুই পুত্রবধূ এবং স্বামীর দ্বারা ক্রান্ত। আমি আমার বিশেষ ক্যামেরায় সেই দৃশ্যের তারপরে ছবি আমি বলছি, যে ছবিতে ফুটে উঠবে চোর শুভেন্দু মুখার্জির প্রতিমূর্তি। যে শুভেন্দু মুখার্জি সংসারকে ফাঁকি দিয়ে সারা জীবন ধাপ্পাবাজি করে স্ত্রী গায়ে তুলে দিয়েছে বহুমূল্যের অলঙ্কার। আমি যে মিথ্যেবাদী নয়, এটা আমার অহংকার। আমি এ সংসারের বড় ছেলে হিসেবে আমার জীবনের সমস্ত রোজগারের টাকা আমি মায়ের হাতে তুলে দিই। মা তার প্রমাণ। আমার স্ত্রীও মাথা উঁচু করে বলবে তার গায়ের একটা গয়নাও আমার পয়সায় নয়। মিথ্যা কথা বলবে না, এ সব গয়না তোমার টাকা দিয়ে কেনা। আধুনিক সমাজ বিজ্ঞানের অনিবার্য কারণে পার্বতীও তার স্বামী শিবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে। বলবে তো আমরা যে সবে তোমার তারাকে ধরে ফেলেছি। মা গো, তোমার 7,000 টাকার সন্তান তপ্তেন্দু কি বলছে শোনো। ঠিক কথা বলছে মা। 7,000কে সমর্থন করছে তোমার 7 লক্ষ টাকার স্বপ্ন দেখা সন্তান ওই দিব্যেন্দু। বলতে দেবে না, ওদেরকে বলতে দে। বাবা, তুমি কিছু বলবে না? না, আমি মহাদেব এখন দলবের বিষ পান করে এখন হজমও করতে পারছি না, আবার উঠিতেও পারছি না। তাই সবটুকু লালসার বীজ নিজের কণ্ঠে ধারণ করে নীল কণ্ঠ সাজে প্রতিবাদীহীন বোবা হয়ে গেল। তপেন্দু, দিব্যেন্দু, তোরা না না না, এই মুখোশ তোরা শয়তানটাকে সম্মানের পুজো দিয়ে আর পুজো করতে পারবো না। ওর মধ্যে চোর 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 প্রমাঞ্চনাকে ঘৃণা রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, চলো, এসব গ্যাস পাখিদের মুখ দেখতে না আমার ঘৃণা করে, ঘৃণা। মায়ের আঁচলে আড়ালে আত্মগোপন করে তুমি পরিত্রাণ পাবে না। আমাদের বিশ্বাস, যেটুকু সোনা তুমি তছরূপ করেছো তা পায় টু পায় আমাদের হিসেব চাই। আর আমি বলে রাখছি, আমার পেশা হচ্ছে চোর ডাকাত ঠকবাজদের সাহায্য করা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলবে না? পবিত্র পাপি হয়েছে জামাইবাবু। সুখের সোনালি স্বপ্ন দেখতে দেখতে আমার পবিত্র হৃদয়টা নোংরা হয়ে গেছে। এবার আমি শুনতে চাই পার্বতীর কথা। বলো বলো পার্বতী, তোমার হৃদয়েই ছিল আমার বুক ভরা ভালোবাসার বিশ্বস্ত বাসস্থান। বলো তুমি, সে আমার পবিত্র ভালোবাসার বাসস্থান থেকে তুমি লোভের ঝড়ে কেন দুমড়ে মুচড়ে ভেঙে দিলে? অনেক সুখের আশায়, অনেক শান্তির আশায়, একটা স্বপ্নকে জীবন দান করার আশা। শুনে যাও, আমি কেড়ে নেবো, তোমার শান্তি আমি খুঁজিয়ে দেবো, তোমার স্বপ্ন আমি থেকে দেবো। কারণ ওই সামান্য গয়নার লোভে তুমি আমার চরিত্র হনন করেছে, মহাপাপ করেছ। তোমার জীবনের শ্রেষ্ঠ গয়না ওই শাখা সিঁদুর দিয়ে তোমাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ও কথা তুই বলিস না বাবা, ও কথা তুই বলিস না। তুই যে আমার অনেক সাধনার ধন সন্তানের সন্তান, তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে রুখে দাঁড়াবো? ওই অন্যায়ের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমি কেমন করে রুখে দাঁড়াবো রে বাবা? কেমন করে রুখে দাঁড়াবো? কিন্তু ভাইদের বিশ্বাস, ভাতৃবধূর ঘৃণালে বোঝা বলে বেড়াবার ক্ষমতা ছিল
ভাব, আমিও তো মানুষ, আমারও তো একটা ধৈর্যের সীমা আছে মা। সবাই যদি সেই ধৈর্যের সীমা অতিক্রম করে আমার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করতে চায়, তাহলে যে আমাকে বাধ্য হয়ে আত্মহত্যাই করতে হবে মা। রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। ওই পাঁচ চক্রের কালো থাবা থেকে দোপাটিকে রক্ষা করতেই হবে। সিনেমার নায়িকা হয়ে দোপাটি গোছা গোছা টাকা নিয়ে আসছে বলে দাদা বৌদি ওকে খুব খাতির যত্ন করছে, কিন্তু কিন্তু ওর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। ওর রোজগারের টাকা পয়সা খেতে আমার প্রবৃত্তি হচ্ছে না। ওর হেলোডের উচ্চাসা কোথায় কেটে ঝোঁ কুচিয়ে কুচিয়ে ঝাঁঝা করে দিয়েছে। জানতো না তুমি? আমি অনেক চেষ্টা করছিলাম নিতে, কিন্তু যে পুকুরে বা নোংরা খাবারের ফাঁক পেয়ে যায়, শত চেষ্টাতেও তাকে সঠিক পথে ফেরানো যায় না। তাই বলে কি দোপাটিকা ফেরবার কোনো চেষ্টা করবো না? জানতো না? চেষ্টা আমি করেছিলাম নিতে, সে প্রথম দিন কলকাতা থেকে ফিরে এসে আমাকে সবই বলেছিল। আমিও বাবার তো কলকাতাকে বলছিলাম, নাচ করেছিলাম, কিন্তু এখন দেখি আমার সমস্ত ধরনের ভুল ছিল। তুমি ভুল বলছো জানতো না? না না, ভুল আমি বলিনি। আমি ভালো করে বলেছি, না বুঝে ভেবে কোনো কথাই বলি না। আমি তাকে বলেছিলাম, শোনো দোপাটি, আমরা এই যুগের ছেলে মেয়ে, ভালোবাসা আমাদের কাছে আগামী দিনে যেত না সেতু, সেই সেতু আমরা সমান করে ভেঙে যেতে দেবো না। তুমি ফিল্মের চাকরিটা ছেড়ে দাও। সে তো ফিল্মের চাকরি ছাড়তে চেয়েছিল, কিন্তু কিন্তু আমার অর্থবিষয় দাদা আমার তাকে জোর করে ওই পথে ঠেলে দিয়েছে। তুমি তো বলতে পারি দাদা, তুমি তাকে আটকাতে পারছো না। কি করে পারবো জনদাদা? বেকারত্বের এনিমিয়াকে আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু আমি তো আর বেকার নই, পুলিশের এসআই পোস্টে চাকরি করছি। ইচ্ছে করলে দোপাটিকে আপনি কি সেই জগদীশদার কথা বলছেন? কি করে চিনব জগদীশদা? কথাবার্তা পাল্টে যাওয়ার সাথে সাথে আপনার পোশাক আশাক অনেক পাল্টে গেছে। সেই জন্যই বুঝি তোমার হাতের বেরিয়ে সিগারেটে রূপান্তরিত হয়েছে। সেই জন্যই বুঝি এই জুট মিলে ছাটাই শ্রমিকের পরনে আজ ম্যাচ করা প্যান্ট শার্ট। পাওনাদারের ভয়ে যে বাজারে বেরোতে পারতো না, তার বাজার করা থলিতে জিনিস আর ধরে না। কিন্তু কিন্তু তুমি কি জানো দাদা, তোমার ওই জীবনের ঘড়িতে একদিন ঠিক বেলা 12টা বাজবে। ঢং ঢং করে তখন জেলখানার ঘড়িতে রাত 12টা বাজল। ওই সালের যে অশ্বিনী কুমার দত্তের স্টার পিএন মিত্রের শিল্পী হেমচন্দ্র ঘোষের যেমন করে হোক জেল থেকে খাবার, তাই আমি আর হাত ভাই এমনি করে হামাগুড়ি দিলে হাজির হলাম ফাটকে। ব্রিটিশ সরকারের সিংড়ি তখন ঘুমোচ্ছে, আমি আর রহমত ভাই এমনি করে ঝাঁপিয়ে পড়লাম ব্রিটিশের বাচ্চাটা সেন্ট্রির ঘাড়ে। শোক সংসারের পাহারাদার জগদীশ দত্ত, তুমি তোমার এই মিথ্যে সুখ বেশি দিন পাহারা দিতে পারবে না। এটা পারলাম আমি আপনি করছেন জগদীশদা। লোক সামনে কথা বলছেন যে পথে নিয়ে যেতে চাইছি, সে পথে আমি কোনোদিনই পা বাড়াবো না।
खुशी से गीत गाए जा একদিকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অন্যদিকে ভালোবাসার শেষ মোগল সম্রাট সাহেব শাহবাজ। একদিকে রানী বলছে मेरी झांसी सोंगी नहीं। साहेब शाहबाज ने आदब मुलाहिजा होशियार हरामी सिपाही विद्रोহের প্রথম সিপাহী মঙ্গল পাণ্ডের মতো ব্রিটিশের রাইফেল ব্রিটিশের বুকে ধরে হায়ার করে চলেছি। বম 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 বম। তোমরা সবাই শোক সকলের লাল কেল্লা সামলাও, আমি আর একমাত্র ভাই তোমারই সপাটি দত্তকে বেনারসির শাড়ি পরিয়ে বিয়ের তিরিতে বসাবো। আমার স্বপ্নকে বাঁচাতে গিয়ে ওই কাকা বাবুর স্বপ্ন আর প্রপার্টির ভালোবাসাকে মরে যেতে দেবো না। আমি চাই প্রপার্টির সাহায্যে আমি আমার নিজের ভবিষ্যৎ পাল্টে ফেলতে। আমি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছি। প্রপার্টিকে হারিয়ে আমি সর্বহারা হতে চাই না। মাটিতে ফেলে তারপর আমি মেহনত করবো। নিম্ন মধ্যবিত্তের কল্পনাবাড়িকে ভেঙে ভালোবাসার মাটিতে সংগ্রামে নিশান রয়েতে চাই। আমাদের প্রাচীন বোধ ও নূতন পথকে বিশ্বাসের সীমানায় ফিরিয়ে আনতে চাই। আমি পুরনো পচাপক গাড্ডায় ভরা নতুন পথ আর এই রূপ নদস্ত এই ভালোবাসার মাইলের স্তরকে টেনে উপরে সরিয়ে দিয়ে আমি হতে চাই যৌবনের বিজ্ঞাপন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরের মনুমেন্ট স্বাধীনতার পর যার নাম পাল্টে বর্তমান আমার কাছ থেকে একটু দূরে বিনয় বাদল দীনেশ ঘোষ আশাই মুখ থুবড়ে পড়ে আছে সিধু কানুর বিস্তীর্ণ দক্ষিণ দিক জুড়ে রয়েছে মহানবাগান ইস্টবেঙ্গল মহামেডানের খেলার মাঠ। আমার নিজে জমায়েত হয় বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল। সব দলেরই নেতারা মঞ্চে উঠে জনগণের দুঃখ ঘটাবার জন্য প্রতিশ্রুতি দেন, তারা কথা দেন, কিন্তু কেউ কথা রাখে না। মানুষকে নিয়ে ওরা ফুটবল খেলে, গদি টিকিয়ে রাখার লোভে শাসক দলের পোষা পুলিশ আবার আমারই সামনে জনগণকে লাঠি পেটা করে, কাঁদানি গ্যাসের সেল পাঠায়, গুলি চালায়। তাই লজ্জায় ঘেন্নায় আমি নিজেকে ভেঙে গুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করলাম। দেখো তো বাড়ি আমাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য এক্ষুনি পল্লীবাড়ি এন্টারপ্রাইজের মালিক এক্ষুনি চলে আসবে। আমি এসে গেছি মিস্টার পাটি। নিশ্চয় ভক্তিমূলক ছবি নায়িকার সঙ্গে চুক্তি করতে আসবো আর টাকা নিয়ে আসবো না। জয় গুরু, জয় গুরু। দাদা এই ব্যাগটা তুমি আলমারিতে রেখে ওই জয়গুরু রেস্টুরেন্ট থেকে তুমি মাংসের কাটলেট আর ফিশ ফ্রাই নিয়ে এসো। যাও যাও, আমি মানুষের কাটলেট থেকে
আপনি কাটলেটের থেকেও মাংস খেতে বেশি ভালোবাসেন। তো পাটি আজ থেকে তোমার নতুন নাম রাখলাম কি বিসিলসিলা। জয় গুরু, জয় গুরু। গান এই 1942 সাল সারা দেশ জুড়ে উত্তাল হয়ে উঠেছে ভারত সর্বান্তর। এই দেশে ধর্ম বিকাশ স্বাধীনতা সংগ্রামীরা শহরে নগরে গ্রামে গঞ্জে সবার উপর সভা করে চলেছে। জনগণকে জানাবার জন্য কবি গান লিখলেন। বলো 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 সবে শত বিনা বেনু রবি ভারত আমার জগৎ সবাই আসুন লবে। বলো 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 সবে সিলসিলা একটু একটু করে বাড়ে জেলার শুনেছিল না ভারত হার। একটু একটু করে বাড়ে জেহাদ শুনেছিল না ভারত হার। ভারত হার, ভারত হার, ভারত হার। এমন দেশে কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশে প্রাণ মিশেছে আমার জন্মভূমি। আমার জন্মভূমি। সিলসিলা प्यार प्यार खड़ा मैं तो अकेला। चुंबन चुंबक लोहाटा रे दादा कृष्ण मेरी वतन के लोग जरा आँखने भर लो पानी। जो शहीद हुए वतन जरा याद करे कुर्बानी। मेरी वतन के लोग आके में भर लो पानी। जिसकी जरा याद करे कुर्बानी। जरा याद करे ঠিক তোমার ওরা দিল তার যন্ত্রণায় ভারতবর্ষ একদিন টুকরে টুকরে কেঁদেছিল। কিন্তু সে কান্না এই দেশের অসংখ্য স্বাধীনতা আমি সেই কান্না আমরা থামিয়ে দিয়েছিলাম। ওই আমাদের উপর বিশ্বাস রাখ তোর চোখের জল একদিন আমরা নিশ্চয় মুছে ফেলব, নিশ্চয় মুছে ফেলব, নিশ্চয়।
পরিদর্শন করে আমি আমার জন্য দোকানে দপ্তরের উপর নজর দিলাম। আমার জন্য মালিকের জন্য আমাদের মালিক গণপতি গোস্বামী দোকানে রাখতে চায়। শয়তান গণপতি গোস্বামী দোকানিকে চায়। কিন্তু সে জানে না দোকানিকে আমার ভালো লেগেছে। জানে, আর জানে বলেই তো মেয়েটাকে তো তার থেকে ছিনিয়ে নিতে চায়। আগের মেয়েগুলো মালিকের কাছে পুরনো হয়ে গেছে, তাই সে নিজে গাড়ি নিয়ে দোকানের অন্তকে এত বড় সাহস গণপতি গোস্বামী, যার জন্য সারা সে আজ লাখ লাখ টাকার মালিক, যার জন্য চলছে তার রম রম করে 2 নম্বরী কারবার, সেই গণপতি গোস্বামী আমার উপর ইয়া করতে চায়। তাকে সারা কোনো লাভ হবে না। মেয়েটাকে টপ করে বুঝে ব্যারিস্টার সত্যেন্দুকে গেতেছে। কিন্তু বাপের উপর ঠাকুর দাদা আছে, যেখানে খবর দিলে সারা সারা চোখের ভিকারি হয়ে যাবে, সেইখানে আমি খবর দেব। কি বলবি তুই? এই পাঁচ চক্রের কতটুকু তুই খবর জানিস? কতটুকু জানি, সব জানি সব। এই আজকে গোস্বামী ভবন ছিল ব্যবসাদার দিবাকর বাণিজ্যের বাড়ি। তার সুন্দরী মেয়েকে বিয়ে করে জামাই হয়ে এলো সারা গণপতি গোস্বামী। তার ছোট শ্বশুরের বিশাল সম্পত্তি লোক সামলাতে না পেরে তাকে মার্ডার করা হলো সারা গণপতি গোস্বামী। নিজের হাতে মার্ডার করে। তবে এই আমাকে দিয়ে এই পরেশ পালকে দিয়ে মার্ডার করা হলো। এই ঘরে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছিল ওই দিবাকর বাণী। আমি চুপি চুপি গিয়ে এই বন্দুকটা আর মুখে চেপে ধরে পরপর 3টা গুলি করেছিলাম। তারপর বন্দুকের আওয়াজ পেয়ে ছুটে এসেছিল ওই গণপতির বউ। জানুয়ারটার হুকুমে তাকেও সারা আমি গোড়া দিতে পারলাম। ও কি ভয়ঙ্কর! কানতে কানতে ছুটে এসেছিল কিশোর প্রভা। আমার মাথায় তখন ফোন তখন আমি গোলা থেকে মারতে যাচ্ছিলাম। ঠিক তখনই এইরকম কঠোর ওকে মেরো না বলে, ওকে মেরো না। এই যে টাকা, ইন্স্যুরেন্সের টাকা, শেয়ার মার্কেটের টাকা, ওই বিক্রি হারানো বলো, ও হচ্ছে দিয়ে সব আদায় করে নিতে হবে। আপনি ভুলিনি সেদিনের কোনো কথায় আমি ওই গানটা আমার মনে অত্যাচার করেছে। তাও অনেক টাকা আমাদের খোঁজ করেনি। আমাকে বাগন সাজিয়ে রেখে দিয়েছে। কেন জানো? কেন? পাগলের কথা কেউ বিশ্বাস করবে না। আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন না কেন? পালিয়ে গিয়ে লুকোবো কোথায়? আমার গণপতি গোস্বামীর সব জায়গায় হাত আছে, পালাতে চেষ্টা করবেন, কিন্তু এখানে থাকলে মারবে না। কেন মারবে না? কেন? ওই দরকার ও আমার সই না হলে তোমরা আমার তোমাদের দামি আমার একমাত্র ভাতি ওই চাল নাকি নিল আবার সময় হ্যাঁ আরেকটা কথা, আমাকে পাগল করে দেওয়ার জন্য ওই শিবেন্দ্রবাবুর সম্বন্ধে ওই ফেল করা ডাক্তার পবিত্রকে আজ এখানে আসতে বলেছে। এটা কি ঠিক? হ্যাঁ, ঠিক। আজ পেয়েছি আপনাকে। আপনি সাবধানে থাকবেন। কি করে সাবধানে থাকবো? আগের ডাক্তার যখন আমাকে বিশাল ক্যামেরাম্যান করছি যে রে বা তখন আমি কিচ্ছু করতে পারিনি। সেই জোর করে আমাকে ইঞ্জেকশন দিল। অমনি দেখে হাজার হাজার বিষাক্ত টাকা আমার দিকে চলে আসছে। আমি চিৎকার করে বলেছিলাম, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
ওই প্রভাত বড় ছোটবেলা থেকে মাথার গন্ডে এই শালা আমার পাবে তার এই অবস্থা। তুই যেহেতু পাপ করেছিস তার বিনিময়ে গণপতি গোস্বামী তোকে কি দিয়েছে? টাকা, অনেক টাকা। আর সেই সঙ্গে ওই শালা আমার মাথাটা ওর কাছে বিক্রি করে দিয়েছে। আর সুপারি ধরতে জবরে লোভে পড়ে শালা ভুলে গেছে পরের সালকে। আমি কিন্তু সুপারি দত্তকে জবার করতে আমার কাছে ছেড়ে দিয়েছে। আমি তাকে গুলি করে লাশ করে দেবো। বোম্বের সঙ্গে কেলকাটাকে মিক্সার করে দেবে। অমিতাভ বচ্চন মিঠু চক্রবর্তী, কিন্তু নায়িকা মানে হিরোইন। সেই হিরোইনকে চলতে চলতে এসে হিরোকে এমনি ভাবে বলবে। আপনি এখানে বসুন, আমি এক্ষুনি লোককে ডাকি। আপনি কি গরম না ঠান্ডা? আজকে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। আপনি? আমি গরম। এই মেয়েরা কে আছিস? জলদি এখানে একটা ঠান্ডা একটা গরম পাঠিয়ে দে। আপনি ঠান্ডা চাইলেন কেন? আমিও গরম, আপনিও গরম। গরমে গরমে জমতো ভালো। মানে সিনেমায় অভিনয় করতে গেলে একটু গরম হওয়া দরকার। কি বললেন আপনি? কি আমাকে চিনেন না? আমি সারা পৃথিবীর ফিল্ম শ্রেষ্ঠ ডাইরেক্টর মধ্যে একজন। রিচার্ড অ্যাটনব্রো आप पे दो না
এখানে দাঁড়ালেই উঠবি বাহ অফ করে দেবে